বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব গৌতম বুদ্ধ, যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক, যাকে আমরা লাইট অফ এশিয়া নামে চিনি। তার জীবনের ঘটনাগুলি সম্পর্কে আলোচনা করব আজ। বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসে গৌতম বুদ্ধের উপরে, সেই সমস্ত প্রশ্নের A to Z নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে গৌতম বুদ্ধ সম্পর্কে সমস্ত তথ্যই পেয়ে যাবে আজকের এই ভিডিওতে। এবং সামনের পরীক্ষায় গৌতম বুদ্ধ থেকে প্রশ্ন আসলেই তোমরা সহজেই লিখতে পারবে। তাই দেরি না করে শুরু করছি গৌতম বুদ্ধ সম্পর্কে আজকের আলোচনা। গৌতম বুদ্ধ, যিনি 566 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন। তিনি যে স্থানে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটি ওয়ার্ল্ড পিস সিটি বা বিশ্বের শান্তির শহর নামে পরিচিত। গৌতম বুদ্ধের পিতা ছিলেন শুদ্ধোদন। তিনি শাক্য রাজবংশের রাজা ছিলেন, তাই গৌতম বুদ্ধকেও শাক্য মুনি বলা হয়। গৌতম বুদ্ধের মা মায়া দেবী, যিনি কৌশল রাজ্যের রাজকন্যা ছিলেন। গৌতম বুদ্ধের মৃত্যুর 7 দিন পর তার মা মায়াদেবী মারা যান। তার মৃত্যুর পর তার পিতা শুদ্ধোদন তার মাসি প্রজাপতি গৌতমীকে বিবাহ করেন এবং সে তার বিমাতা অর্থাৎ তার মাসি গৌতমী বালক শিশু গৌতমকে অর্থাৎ সিদ্ধার্থকে লালন পালন করে। সেই জন্যেই গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ। পালিত মা গৌতমীর নাম অনুসারে তার নাম হয় গৌতম। মাত্র 16 বছর বয়সে গৌতম বুদ্ধ গোপা নামে এক মেয়েকে বিয়ে করেন এবং তাদের একটা সন্তান হয়, তার নাম রাহুল। গৌতম বুদ্ধের যখন 28 বছর বয়স, তখন তার পুত্র রাহুলের জন্ম হয় এবং গৌতম বুদ্ধের যখন 29 বছর বয়স এবং তার ছেলে রাহুলের বয়স মাত্র 1 বছর, তখন গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করেন। তাহলে এই প্রথম প্রশ্ন আসতে পারে, গৌতম বুদ্ধের জন্ম কবে? উত্তর 566 খ্রিস্টপূর্বাব্দে। গৌতম বুদ্ধের জন্ম কোথায়? উত্তর নেপালের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে। লুম্বিনী উদ্যান জায়গাটা কী নামে পরিচিত? উত্তর ওয়ার্ল্ড পিস সিটি বা বিশ্বের শান্তির শহর। যেমন মহাত্মা গান্ধীর জন্মক্ষেত্র কীর্তি মন্দির নামে পরিচিত। গৌতম বুদ্ধের মায়ের নাম কী ছিল? উত্তর মায়া দেবী। গৌতম বুদ্ধের পালিত মায়ের নাম কী ছিল? উত্তর মহাপ্রজাপতি গৌতমী। গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কী ছিল? উত্তর গোপা। গৌতম বুদ্ধ কত বছর বয়সে বিয়ে করেন? উত্তর 16 বছর বয়সে। প্রশ্ন হতে পারে, গৌতম বুদ্ধের ছেলের নাম কি? উত্তর রাহুল। কত বছর বয়সে গৌতম বুদ্ধের ছেলের জন্ম হয়? উত্তর 28 বছর বয়সে। গৌতম বুদ্ধ কত বছর বয়সে সংসার ত্যাগ করেন? উত্তর 29 বছর বয়সে। গৌতম বুদ্ধের মা মায়াদেবী কোন রাজবংশের কন্যা ছিলেন? উত্তর কৌশল। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের প্রিয় একটা ঘোড়া ছিল, ঘোড়াটার নাম কণ্টক। ঘোড়াটার রং ছিল সাদা এবং গৌতম বুদ্ধের রথে তিনি চড়তেন, সেই রথের সারথির নাম ছিল চান্না। এই কণ্টক ঘোড়ায় চেপেই গৌতম বুদ্ধ 29 বছর বয়সে সংসার ত্যাগ করেন। গৌতম বুদ্ধের সংসার ত্যাগকে বৌদ্ধদের ভাষায় বলা হয় মহাভিনিষ্ক্রমণ। এবং গৌতম বুদ্ধ যার কাছ থেকে দীক্ষা লাভ করেন অর্থাৎ গৌতম বুদ্ধের গুরু, তার নাম আলারা কামা। এবং গৌতম বুদ্ধের যিনি চিকিৎসক ছিলেন তার নাম জীবক। গৌতম বুদ্ধ নৈরঞ্জনা বা ফল্গু নদীর তীরে তপস্যা করেন এবং তপস্যা করার পর সুজাতা নামে একটা মেয়ে তাকে পরমান্ন খান।
এবং গৌতম বুদ্ধ যে গাছটার নিচে তপস্যা করতেন সেটা পিপুল গাছ বা অশ্বত্থ গাছ। এবং যে জায়গাটায় তিনি তপস্যা করেছিলেন সেই জায়গাটার নাম উরুবিল্ল, বুদ্ধগয়ার পাশে জায়গাটা উরুবিল্ল। এবং যে পিপুল গাছটা বা অশ্বত্থ গাছটার নিচে তিনি তপস্যা করেছিলেন সেই গাছটাকে বলা হয় বোধিবৃক্ষ। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার 6 বছর পর, অর্থাৎ গৌতম বুদ্ধের যখন 35 বছর বয়স, তখন তিনি বুদ্ধত্ব বা সিদ্ধি লাভ করেন। এবং বুদ্ধত্ব বা সিদ্ধি লাভ করার পর সর্বপ্রথম সারনাথের মৃগোদ্যানে বা ডিয়ার পার্কে ধর্ম প্রচার করেন। প্রশ্ন আসতে পারে, গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি? উত্তর কণ্টক। গৌতম বুদ্ধের সারথীর নাম কি? উত্তর চান্না। গৌতম বুদ্ধের সংসার ত্যাগকে বৌদ্ধদের ভাষায় কি বলে? মহাবিনিষ্ক্রমণ। গৌতম বুদ্ধের গুরুর নাম কি? উত্তর আলারা কামা। গৌতম বুদ্ধের চিকিৎসকের নাম কি? উত্তর জীবক। গৌতম বুদ্ধ কোন নদীর তীরে তপস্যা করেছিলেন? উত্তর নৈরঞ্জনা বা ফল্গু। তপস্যার পর গৌতম বুদ্ধকে কে পরমান্ন খাওয়ান? উত্তর সুজাতা। গৌতম বুদ্ধ কোন গাছের নিচে তপস্যা করেছিলেন? উত্তর পিপুল বা অশ্বত্থ গাছের নিচে। গৌতম বুদ্ধ কোন স্থানে তপস্যা করেছিলেন? উত্তর উরুবিল্ল, বুদ্ধগয়ায়। গৌতম বুদ্ধ যে পিপুল গাছটার নিচে তপস্যা করেছিলেন সেই গাছটা কি গাছ নামে পরিচিত? উত্তর বোধিবৃক্ষ। কত বছর বয়সে গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেন? উত্তর 35 বছর বয়সে। তবে গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্ম প্রচার করেন? সারনাথের কাছে, মৃগোদ্যানে বা ডিয়ার পার্কে। এরপর গৌতম বুদ্ধের যে সারনাথের ডিয়ার পার্কে ধর্ম প্রচার করেছিলেন, বৌদ্ধদের ভাষায় সেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এবং প্রথমে তিনি পঞ্চভিক্ষুকে এখানে দীক্ষা দিয়েছিলেন। এবং খ্রিস্ট খ্রিস্টপূর্ব 486-তে, অর্থাৎ 486 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে গৌতম বুদ্ধ মারা যান। বৌদ্ধদের ভাষায় গৌতম বুদ্ধের এই মৃত্যুকে বলা হয় মহাপরিনির্বাণ। গৌতম বুদ্ধ, যিনি লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো নামে পরিচিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন লোককে, বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন উপাধি দিয়েছেন। সেরকম গৌতম বুদ্ধকেও মহামানব বলে অভিহিত করেছিলেন। এবং গৌতম বুদ্ধের মতে মানুষের নির্বাণ লাভের জন্য অষ্টাঙ্গিক মার্গ প্রয়োজন। বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গ যারা মেনে চলেন তারাই বৌদ্ধ বা নির্বাণ লাভ করবেন। এবং বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন, 3টে রত্নের কথা বলা হয়েছে, সেটা হলো বৌদ্ধ, ধর্ম ও সংঘ। এবং বৌদ্ধ ধর্মের সম্পর্কে আমাদের জানতে গেলে যে দুটি বই খুবই গুরুত্বপূর্ণ, দুটি দুটি সিংহলী ভাষার বই, অর্থাৎ শ্রীলঙ্কার দুটি বই, একটি হলো দীপবংশ ও অন্যটি হলো মহাবংশ। এই দুটি বই থেকে আমরা বৌদ্ধদের সম্পর্কে জানতে পারি। প্রশ্ন আসতে পারে, গৌতম বুদ্ধের ধর্মপ্রচারকে বৌদ্ধদের ভাষায় কি বলা হয়? উত্তর হবে ধর্মচক্র প্রবর্তন। গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার করেন? সারনাথের ডিয়ার পার্কে। প্রথম কাদের দীক্ষা দেন? উত্তর হবে পঞ্চভিক্ষুকে প্রথম তিনি দীক্ষা দেন। গৌতম বুদ্ধ কবে কোথায় মারা যান? উত্তর 486 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে গৌতম বুদ্ধ মারা যান। গৌতম বুদ্ধের মৃত্যুকে বৌদ্ধদের ভাষায় কি বলে? উত্তর মহাপরিনির্বাণ। গৌতম বুদ্ধকে কি বলে ডাকা হয়? উত্তর হবে লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো। গৌতম বুদ্ধকে কে মহামানব বলে অভিহিত করেছিলেন? উত্তর হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গৌতম বুদ্ধকে মহামানব বলে অভিহিত করেছিলেন। বৌদ্ধদের মতে বা গৌতম বুদ্ধের মতে নির্বাণ লাভের একমাত্র উপায় কি? বৌদ্ধদের মতে নির্বাণ লাভের একমাত্র উপায় হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হল বুদ্ধ, ধর্ম ও সংঘ। বৌদ্ধ ধর্ম জানতে গেলে আমাদের প্রধান দুটি বই কি? উত্তর হবে দীপবংশ ও মহাবংশ। এই বই দুটি কোন ভাষায় লেখা? উত্তর হবে
সিংহলি ভাষায় লেখা। এবং বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক, যেটি পালি ভাষায় লেখা। এই ত্রিপিটক শব্দের অর্থ হল তিনঝুড়ি উপদেশ। এই অর্থাৎ তিনটি পিটক হলো সূত্রপিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। বৌদ্ধ ধর্মের মোট 4টি সম্মেলন হয়েছিল। প্রথম সম্মেলন হয়েছিল রাজা অজাতশত্রুর আমলে, যিনি গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন, এবং এই সম্মেলন হয়েছিল রাজগৃহ বা রাজগৃহীতে খ্রিস্টপূর্ব 483-তে। এবং এই সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন মহাকাশ্যপ। এরপর দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দে, তার ঠিক 100 বছর পর। এই সম্মেলন হয়েছিল বৈশালীতে। এই সম্মেলন হয়েছিল কালাশোকের সময়। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? উত্তর হবে ত্রিপিটক। প্রশ্ন আসতে পারে, ত্রিপিটক কোন ভাষায় লেখা? উত্তর পালি ভাষায়। ত্রিপিটক শব্দের অর্থ কী? উত্তর তিনঝুড়ি উপদেশ। বৌদ্ধ ধর্মের ত্রিপিটক অর্থাৎ পিটক তিনটি কী কী? সূত্রপিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক। বৌদ্ধ ধর্মে মোট কতগুলি সম্মেলন হয়েছিল? উত্তর হবে 4টি সম্মেলন হয়েছিল। প্রথম সম্মেলন কবে হয়েছিল? উত্তর হবে খ্রিস্টপূর্ব 483-তে প্রথম সম্মেলন হয়েছিল। প্রথম সম্মেলন কোথায় হয়েছিল? উত্তর হবে রাজগৃহ বা রাজগিরিতে। প্রশ্ন আসতে পারে, প্রথম সম্মেলন কোন রাজার আমলে হয়েছিল? উত্তর হবে অজাতশত্রুর আমলে। প্রশ্ন আসতে পারে, গৌতম বুদ্ধ সমসাময়িক রাজাকে? উত্তর হবে অজাতশত্রু ও বিম্বিসার, অর্থাৎ অজাতশত্রুর পিতা। প্রশ্ন আসতে পারে, প্রথম বৌদ্ধ সম্মেলনে সভাপতি কে হয়েছিলেন? উত্তর মহাকাশ্যপ। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার সময় হয়েছিল? উত্তর হবে কালাশোক। কালাশোকের সময় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? উত্তর হবে বৈশালী। বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ প্রথম বৌদ্ধ সম্মেলন হবার ঠিক 100 বছর পর বৈশালীতে কালাশোকের সময় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে সভাপতিত্ব কে করেছিলেন? উত্তর সাবাকামী। সাবাকামী দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন। দ্বিতীয় সম্মেলনের পর তৃতীয় সম্মেলন হয়েছিল বিখ্যাত রাজা, প্রাচীন ভারতের বিখ্যাত রাজা মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোকের আমলে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল সম্রাট অশোকের আমলে খ্রিস্টপূর্ব 250-এ পাটলিপুত্র নগরীতে। এই তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। এই তৃতীয় বৌদ্ধ সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন উপগুপ্ত, যার কাছ থেকে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম নিয়েছিলেন। সেই উপগুপ্ত তৃতীয় বৌদ্ধ সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন। এরপর চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয় সম্রাট কনিষ্কের আমলে। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়। এই চতুর্থ সম্মেলনের স্থান নিয়ে মতভেদ আছে। কাশ্মীর কিংবা জলন্ধর, এই দুটি জায়গার যে কোনো একটি জায়গায় চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল 78 খ্রিস্টাব্দে। সম্রাট কনিষ্ক শকাব্দ চালু করেছিল 78 খ্রিস্টাব্দে। এই 78 খ্রিস্টাব্দেই কাশ্মীর বা জলান্ধরে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন বসুমিত্র, এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলনে সহসভাপতি ছিলেন অশ্বঘোষ। অশ্বঘোষ আমরা সকলেই জানি কনিষ্কের একজন সভাসদ ছিলেন অশ্বঘোষ। তিনি চতুর্থ বৌদ্ধ সম্মেলনে সহসভাপতিত্ব করেছিলেন।
তাহলে প্রশ্ন আসতে পারে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিল? উত্তর সাবাকামী। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার সময় হয়েছিল? সম্রাট অশোকের সময়। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? উত্তর হবে পাটলিপুত্র। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল? 250 খ্রিস্টপূর্বাব্দে। তৃতীয় বৌদ্ধ সম্মেলনে সভাপতি কে ছিলেন? উত্তর উপগুপ্ত। প্রশ্ন আসতে পারে সম্রাট অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্ম দীক্ষা নিয়েছিলেন? উত্তর উপগুপ্ত। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল? 78 খ্রিস্টাব্দে। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার সময় হয়েছিল? সম্রাট কনিষ্কের সময়। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? কাশ্মীর, মতান্তরে জলান্ধর। চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? উত্তর হবে বসুমিত্র। চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সহসভাপতি কে ছিল? উত্তর হবে অশ্বঘোষ। শকাব্দ কবে চালু হয়েছিল? উত্তর হবে 78 খ্রিস্টাব্দে। বৌদ্ধদের ধর্মের মোট কটি ভাগ? দুটি ভাগ ছিল, হীনযান ও মহাযান। এবং এই চতুর্থ বৌদ্ধ সম্মেলন যখন কাশ্মীর বা জলান্ধরে সম্রাট কনিষ্কের সময় যখন চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়, তখন বৌদ্ধরা দুটি ভাগে ভাগ হয়ে যায়, একটি হীনযান, একটি মহাযান। হীনযান হলো যারা গৌতম বুদ্ধের মূর্তি পূজার বিপক্ষে, তারা হচ্ছে হীনযান। আর যারা গৌতম বুদ্ধের মূর্তি পূজার পক্ষে, তারা ছিল মহাযান। সম্রাট কনিষ্ক মহাযান ধর্ম মেনে চলতেন। এবং গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী হচ্ছে জাতকের কাহিনী। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অজন্তা ইলোরার যে গুহা চিত্রগুলি আছে, সেইগুলি জাতকের কাহিনী নিয়েই আঁকা হয়েছিল। জাতকের কাহিনী অর্থাৎ পূর্বজন্মের কাহিনী গৌতম বুদ্ধের। এই অজন্তা ইলোরার গুহায় মোট 29টা ছবির সন্ধান পাওয়া গেছে। এবং গৌতম বুদ্ধের সমসাময়িক রাজা ছিলেন, মগধের রাজা ছিলেন বিম্বিসার এবং তার পুত্র অজাতশত্রু। এবং গৌতম বুদ্ধের জন্মের চিহ্ন পদ্মফুল বা পদ্ম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মের কটি ভাগ? দুটি ভাগ। কি কি? হীনযান ও মহাযান। কোন সম্মেলনের সময় বৌদ্ধরা দুটি ভাগে ভাগ হয়ে যায়? উত্তর হবে চতুর্থ বৌদ্ধ সম্মেলনে। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? কাশ্মীর বা জলান্ধরে। বৌদ্ধ ধর্মের ভাগ দুটি কি? হীনযান আর মহাযান। মহাযান কারা? যারা গৌতম বুদ্ধের মূর্তি পূজার পক্ষে, তারা মহাযান। আর যারা গৌতম বুদ্ধের মূর্তি পূজার বিপক্ষে, তারা হীনযান। কনিষ্ক কোন পন্থী ছিলেন? কনিষ্ক মহাযানপন্থী ছিলেন। গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী কি নামে পরিচিত? জাতকের কাহিনী। এই জাতকের কাহিনীর বর্ণিত ছবিগুলো আমরা কোথায় দেখতে পাই? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের অজন্তা ইলোরার গুহাচিত্রে। গৌতম বুদ্ধের সমসাময়িক রাজা কে ছিলেন? উত্তর হবে অজাতশত্রু ও বিম্বিসার। গৌতম বুদ্ধের জন্মের চিহ্ন কি? উত্তর হবে পদ্মফুল। আজ এই পর্যন্তই গৌতম বুদ্ধ সম্পর্কে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আশা করি পরবর্তী পরীক্ষাতে তোমরা এর মধ্য থেকেই গৌতম বুদ্ধ সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবে, লিখতে পারবে। এর পরেও যদি কিছু প্রশ্ন থাকে, আমি অবশ্যই পরের ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং তোমাদের একটা প্রশ্ন থাকলো, প্রশ্নটা হলো স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার একজন বিখ্যাত ব্যক্তি বা সদস্য, যিনি ভারতবর্ষের গণপরিষদেও যুক্ত ছিলেন, তিনি শেষ জীবনে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। কে সেই বিখ্যাত ব্যক্তি যিনি স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার সদস্য ছিলেন, পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? তার নাম কি? উত্তর তোমরা কমেন্টে জানাবে। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আজ এই পর্যন্তই।